আয়োজনের যারা আয়োজক, বিথিকা, যারা আলোচক এবং অতিথি হয়ে এসছেন, সকল তরুণ নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য হচ্ছে আবিদ, হাসনাত, মায়েদ হামিদ এবং ঢাকা বিশ্ব আবিদের কথা বলেছি আমি, সিরিয়াল বলতে পারলাম না বলে কেউ মনে করেন। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির দিন জনাব সালাম সাহেব, না, যারা এই অনুষ্ঠানকে মর্যাদাবান করার জন্য উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, সকল ভাই বোন, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আগে যে প্রশ্নটা করা হয়েছে এটার উত্তর আগে দিতে হবে না? প্রথম হচ্ছে, বেসরকারি খাতের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে না সঙ্গে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর বিষয়টি সমন্বয় করা হয় নাই, এই তো শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি। আমার চিন্তায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান গলত হচ্ছে, আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই, কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন, অনেকেই জানেন অবশ্যই, দ্বাদশ শ্রেণীর পরে গ্রাজুয়েশন করার জন্য সবাই যান না, শুধু এটা সার্টেন পোর্শন যায়। গ্রাজুয়েশনের পরে প্রায় সকলেই এমপ্লয়েড হয়ে যায়, প্রায়। এরপরে মাস্টার্স করতে আর কেউ যায় না। তারাই যায় যারা রিসার্চ করবে, পিএইচডি করবে, শিক্ষকতা করবে এবং উচ্চতর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে উচ্চতর রিসার্চ করবে, তারাই কেবল মাস্টার্সে যায়। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমাদের যে কয়েকটি অঞ্চল আছে, ইদানিং একটা টার্ম আছে গ্লোবাল সাউথ। এই গ্লোবাল সাউথেরও বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে। সব জায়গায় আপনারা খেয়াল করলে দেখবেন, যারা উন্নতির শিখরে উঠেছে তাদের মধ্যে মাস্টার ডিগ্রি করার প্রবণতা কম। তারাই করে যারা রিসার্চ করবে, শিক্ষকতা করবে, উচ্চতর জ্ঞান আহরণ করবে, জ্ঞানভিত্তিক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে। যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের ক্ষেত্র বানাতে পারি না। বিশ্ববিদ্যালয় হচ্ছে রিসার্চ ভিত্তিক, জ্ঞান ভিত্তিক এবং মুক্ত চিন্তার, বিদ্যার, বুদ্ধির স্থান। তাকে সেই পথটা বাতলে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। সেই জন্যই লাইব্রেরিতে বেশি বই থাকে, শ্রেণীকক্ষে কম থাকে। এখন আমাদের সেই প্রথম গলতটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই। সেই লক্ষ্যেই আমরা, বিথিকা সঠিক কোশ্চেনই করেছেন, যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য 31 দফার নিরিখে, সেই 31 দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করেই লিখেছি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি, শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না। এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয়, বেকার সমস্যা হলে যা থাকে, এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে, তাদের দ্বারা নিরাপত্তা হুমকি হয়ে যায়, তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন, সবাইকে
মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন, এটা নিষ্পত্তি করতে হবে আগে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে। সেই জায়গায় যাওয়ার জন্যেই আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি। সেই পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে। শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য, তারপরে কার্যকর পরিকল্পনা, কর্মসূচি, প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। সেটাও কর্মসংস্থানের জন্য। উদ্যোক্তা হলে দুটো লাভ, নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল। একটা উত্তম আইডিয়া। সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে, সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন। পৃথিবীর অনেক দেশ সেটা ফলো করে। এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ। বক্তব্যে আসি। তারুণ্যের রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন, শিক্ষা হোক জীবনমুখী, সৃজনশীল, গবেষণামুখী, বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময়, সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই। লাস্ট এটা দিয়ে শুরু করি। সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই। কার্যকর কি ভূমিকা কারা রেখেছে? সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। এই জন্যই সবসময় বলি, বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না, কিন্তু উল্লেখ করার মতো নয়। আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম, শিল্প কারখানা, গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করলেন, বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন, তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে। তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়ে, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলাটা। পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা, এই কর্মসূচি কন্টিনিউ করেছেন, কিন্তু প্রসার করেননি। অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন। কারণ যে দরিদ্র ঘরের সন্তান তার পেটের ক্ষুধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতো, তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না, তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না। আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি। তার ছেলে শিক্ষিতও হচ্ছে, আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে, এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক, তাই হয়েছে। যে দেশে সিভিক সেন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় নাই, যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই, সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতি ও আইন প্রণয়ন করতে হয়।
জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না, জাতিকে সেই লেভেলে উন্নত করা যায় না। সেই জন্য আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব, পরিকল্পনা করব, আইন প্রণয়ন করব, বাস্তবায়ন করব, সেটা ওভারনাইট হয় না, সেটা পর্যায়ক্রমে হতে হয়। সেইভাবেই আগামী দিনের কর্মপরিকল্পনা ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি, সাজাবো। এখানে শিক্ষা বিষয়ক আলোচনা শেষ। এইবারে যারা রাজনীতি শুনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলি। আমার ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ এখানে পুরা এনসিপির ভূত, ভবিষ্যৎ, অতীত সবকিছু বলে গেছে। আমি খুব সমৃদ্ধ হয়েছি, সুখী হয়েছি জেনে। যাই হোক, আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না, কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি। এটা বুদ্ধি নয়, এটা অভিজ্ঞতা। যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীর অংশগ্রহণ করে, পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এইরকম। অ্যান্টি ইনকামবেন্সি পৃথিবীর সব দেশে থাকে, আছে, বাংলাদেশে একটু বেশিই আছে। সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তুলে, এই জন্য সরকার দায়ী। দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য, কিন্তু সবাই বলবে সরকার দায়ী, যেহেতু দায়িত্বে সরকার। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে, জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে, হবে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টারি। সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি, যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না, কিন্তু কিছু বচন, কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে। একজন নেত্রী বলছিলেন আর কি, নামটা নেব কিনা, রোশনেশ্বর বলছিলেন, মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি। বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক, বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে। সেটা 5 জনের হোক, 10 জনের হোক, 50 জনের হোক, 100 জনের হোক, বিরোধী দল বিরোধী দল। কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে, বিভিন্ন বিভাগ পর্যায়ে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না। আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন?
উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি, আরো একটু কিছুদিন পরে বলবো। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিতে আবার অসুবিধা, 2024 সালের 7ই জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি না? না, আচ্ছা, আপাতত ওইটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ। কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাস শূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে। সেটাকে আমরা এখন চাই, কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতির, সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে, দেশের স্বার্থে ইস্যুতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইস্যুতে, যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মতভিন্নতা হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে। আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটাও স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। আর কেউ বলছেন এই সনদের আইন আনুক, আইনি ভিত্তি যদি না দেয়, তার ভিত্তিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তা আইনি ভিত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি। সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি, অনেকে তাদের দাবি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, বিশেষজ্ঞ কমিটি দিয়েছে, আমরা সেটার উপরে কথা বলছি। এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না, আইনানুগভাবে নির্বাচন করতে পারব, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। আসুন, আমরা বিচার বিভাগের মতামত নেই, কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য, বৈধতা অবৈধতা যাচাইয়ের জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে। রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ, সেই আইনটা উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ, সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন। এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়েত করে, তারপরে বলছি বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল 26-এ বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে। আমরা সবাই আর্টিকেল 102 সম্পর্কে সবাই জানি, বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা,
যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল 44 অনুসারে ক্ষমতা দেয়া আছে। আর্টিকেল 102 অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে। বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল 111 বলা আছে, যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশন একটা হাইকোর্ট থেকে জজ জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে। এই বিষয়গুলো কেন দেয়া আছে? যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত, তাহলে রাষ্ট্রের নৈরাজ্যের সৃষ্টি হবে, সেই রাষ্ট্র থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি, যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক, সংবিধানের রক্ষক, রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি। আমরা বললাম সেখানে যাই, কারো কারো আপত্তি। কেন আপত্তি জানি না। যদি এক কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয়, এখন থেকেই সেটার কার্যকর করতে হয়, তাহলে তো দেশে দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে। এখন জুডিশিয়ারি কোনটা মানবে, প্রশাসন কোনটা মানবে, সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই, দেখি সুপ্রিম কোর্ট কি বলে। এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে 106-এ মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য, এটা নাকি সঠিক হয় নাই। কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না। তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় নাই বলে কি আমরা দুঃখিত? যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে, বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। তা আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। এই বিতর্কটা কেন এক বছর পরে এসে তারা তুলছে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। আপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলেও তো প্রধানমন্ত্রী। তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থায় ছিল না। সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে। সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে কোন আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে। সেটা ওখানেই বলা আছে। সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল, এই তিনটা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে। তাই দিয়েছে। যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনে উত্থাপন করার কথা, সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত, মীমাংসিত। সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই, গেলেও সেটার কোনো হার্ড হয় নাই, নিষ্পত্তি হয় নাই। এই প্রশ্নগুলো তুলে এই সংবিধানকে, এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা, সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয়, তাহলে তাদের মতলব আলাদা। সুতরাং দলীয় স্বার্থের বাইরে যে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি। আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কনস্টিটিউশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা, সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই, মতামতটা নিয়ে আসি। যাবে না। উদ্দেশ্য কি? আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন, সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে।
আমরা যদি ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়, সেই গণভোট। কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে। সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনিটি ক্লজ আছে, সরি এই বাংলাটা হবে যে 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 আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না, রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য, আর্টিকেল 142 অনুসারে। সেই বিষয়গুলো ওখানে থাকবে, বিদায় আবার একটা গণভোট দিতে হবে, মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে। কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে, বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না, সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়েজ করতে হবে, লেজিটিমেসি নিতে হবে। আমরা সেই কথাগুলো বলেছি, এগুলো তো সবকিছুই সমাধানের রাস্তা। কিন্তু কোন কোন দল কোন কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে একই সাথে হওয়াই তো, সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে, ওখানেই আলোচনা হতে পারে। যদি সবাই মিলে সম্মত হয়, যদি ঐক্যমত্য পোষণ হয় সেটা হবে, যদি ঐক্যমত্য পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না, সেটার জন্য সময় দরকার, পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি, ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো, আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারবো, আমরা জনপ্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। সেজন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পন্ন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।